আজকের মধ্যে না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের ভোট, জানিয়েছে নির্বাচন কমিশন। ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব চায় ইসি। ডিজিটাল প্রচারের সব তথ্য ও ব্যয় রিটার্নিং অফিসারের কাছে দাখিলের নির্দেশ। 7 ফেব্রুয়ারি হেলিকপ্টারে উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান। 3 জেলায় নির্বাচনী জনসভা। গাজায় যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি হামলায় রক্ত ঝরা দিন, একদিনে নিহত অন্তত 23 শিশু ও ত্রাণকর্মীও প্রাণ হারালো। এবং ম্যানচেস্টার সিটির দাপট, নিউক্যাসলকে হারিয়ে কারাবাও কাপ ফাইনালে পেপের শিষ্যরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ বেলা 11টার সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলে যাচ্ছি পুরো খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট আজকের মধ্যে দেশে না পৌঁছালে তা বাতিল হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ইসি বলছে, নির্ধারিত সময়ের মধ্যে এসব পোস্টাল ব্যালট দেশে না পৌঁছালে সংশ্লিষ্ট ভোট গণনার বাইরে থাকবে। মঙ্গলবার পোস্টাল ভোট বিডি অ্যাপে এক বিজ্ঞপ্তিতে এমন আশঙ্কার কথা জানিয়েছে ইসি। এতে বলা হয়, সব ভোটারদের অবহিত করা যাচ্ছে যে ভোটাধিকার প্রয়োগের পর ব্যালট পেপার এবং গণভোট ব্যালট সাদা রঙের ব্যালট খামে রাখুন। ঘোষণাপত্রটি সই করে সাদা রঙের ব্যালট খাম সহ হলুদ খামের ভেতর ঢুকিয়ে যত তাড়াতাড়ি সম্ভব কাছের ডাকঘর বা ডাক বাক্সে জমা দিন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যালট যদি 5 ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে না পৌঁছায় তাহলে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে বিলম্ব হতে পারে। আর ভোটের দিন বিকেল 4:30টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট না পৌঁছালে তা গণনায় অন্তর্ভুক্ত হবে না। তাই প্রবাসী ভোটারদের যত দ্রুত সম্ভব ব্যালট পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণায় কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা যথাযথভাবে প্রতিপালনের নির্দেশের পাশাপাশি ফেসবুক বুস্টিং সহ সব ধরনের ডিজিটাল প্রচারণার ব্যয়ের হিসেব জমা দেওয়ার বাধ্যবাধকতা দিয়েছে ইসি। নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মল্লিক জানান, এ বিষয়ে একটি চিঠি দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাতে হলে সংশ্লিষ্ট ফেসবুক পেজ, আইডি, ইমেইল সহ সব শনাক্তকরণ তথ্য প্রচারণা শুরুর আগেই রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি, বিজ্ঞাপন, বুস্টিং ও স্পন্সরশিপে যে ব্যয় হবে তা নির্বাচনী ব্যয়ের অংশ হিসেবে গণ্য হবে। এসব ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব নির্বাচন কমিশনে দাখিল করতে হবে বলেও চিঠিতে স্পষ্ট করা হয়েছে। একই সঙ্গে কোন রাজনৈতিক দল বা প্রার্থী কোন কোন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে সে তথ্য নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন বলছে, বিধিমালা কঠোরভাবে প্রতিপালনের মাধ্যমে সুষ্ঠু ও সমান মাঠ নিশ্চিত করা সম্ভব হবে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী শনিবার দেশের উত্তরাঞ্চলের 3 জেলা সফর করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জেলাগুলো হলো দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী। বুধবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা যায়, এবারে নির্বাচনী সফরে সড়ক পথে নয়, হেলিকপ্টার যোগে উত্তরাঞ্চলের 3 জেলায় যাবেন তারেক রহমান। সফরের তারিখ 7 ফেব্রুয়ারি নির্ধারিত হলেও সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। নিরাপত্তা ব্যবস্থা, আবহাওয়া পরিস্থিতি এবং সফরসূচি নির্ধারণকারী সংশ্লিষ্টদের সিদ্ধান্তের উপর সময়সূচি নির্ভর করবে বলে জানিয়েছেন দলীয় নেতারা। এ সফরে এসব জেলায় বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। এর মধ্যে ঠাকুরগাঁও 1 আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর 6 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন এবং নীলফামারী 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহরিন ইসলাম তুহিনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এসব জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে তারেক রহমানের। এছাড়া সফরকালে তারেক রহমান তার প্রয়াত নানা
ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালার সাবেক মন্ত্রী খুরশিদ জাহান হকের কবর জিয়ারত করবেন বলে জানা গেছে। চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে অনির্দিষ্টকালে শ্রমিক কর্মবিরতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। বুধবার নগরীর আগ্রাবাদ হোটেলের লবিতে উপস্থিত সাংবাদিকদের এই উদ্বেগের কথা জানান তারা। এ সময় তারা এনসিটি নিয়ে সৃষ্ট জটিলতার বিষয়ে সরকারকে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান। জাতীয় নির্বাচন ও রমজান সামনে রেখে সংকটকালীন আন্দোলন পরিহার করার জন্য শ্রমিক নেতাদের অনুরোধ জানালেও তারা তাদের দাবির পক্ষে অনড় থাকেন। বন্দর থেকে যারা পণ্য নিয়ে বিক্রি করি, আবার বন্দর থেকে পণ্য নিয়ে যারা মাল ম্যানুফ্যাকচার করি, সেই সব প্রতিষ্ঠানগুলি সবগুলি আমরা আন্দোলনরত শ্রমিক নেতৃবৃন্দের সাথে বসেছিলাম যে অনুরোধ করতে তাদেরকে যে তাদের ইনডেফিনিট যে স্ট্রাইক করছে সেটা উইথড্র করার জন্য তাদেরকে অনুরোধ করার জন্য আজকে বসছিলাম এবং বিশদ আলোচনা হয়েছে প্রায় 4 ঘন্টা। আপনারা জানেন যে সামনে ইলেকশন, 3 দিনের ছুটি, ঠিক এর 7 দিন 8 দিন পরে রমজানের পণ্যগুলি কীভাবে ডেলিভারি হবে সেগুলো নিয়ে আমরা ওয়ারি। এবং গার্মেন্টস সেক্টর বিশেষ করে ফেব্রুয়ারিতে কাজ করবে মাত্র 18 দিন, মার্চে কাজ করবে মাত্র 16 থেকে 17 দিন। তো এইভাবে তো যদি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকে তাহলে প্রেজেন্ট গুডসগুলি যাবে না, আবার ভবিষ্যৎ মালগুলি আসবে না। এর উপর আবার ফেব্রুয়ারির 11 তারিখ থেকে চায়না বন্ধ প্রায় 16 দিনের জন্য। আমরা অসম্ভব ক্ষতির মুখে আছি, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং সেক্টর এবং রমজানের উসিলায় পুরো দেশবাসী। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় আবারও প্রাণঘাতী ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 23 জন ফিলিস্তিনি। চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী গত অক্টোবর থেকে কার্যকর থাকা কথিত যুদ্ধবিরতির পর এটি অন্যতম রক্তক্ষয়ী দিন। বুধবারের এসব হামলায় শিশুদের প্রাণহানিও ঘটেছে। নিহতদের মধ্যে রয়েছে মাত্র 11 বছর বয়সী এক কন্যা শিশু। গাজা শহরের তুফা ও জেইতুন এলাকায় গোলাবর্ষণে অন্তত 14 জন নিহত হন। দক্ষিণ গাজার খান ইউনিসে কিজান আবু রাশওয়ান এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় দেয়া তাঁবুতে হামলায় আরও 4 জন প্রাণ হারান। পাশাপাশি আল মাওয়াসি উপকূলীয় তাঁবু শিবিরে বিমান হামলায় নিহত হয়েছেন আরও 2 জন। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে নিহতদের মধ্যে তাদের এক কর্মী হোসেন হাসান হোসেইন আল সুমাইরও রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গাজা শহরে একাধিক আবাসিক এলাকায় কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি থাকলেও এসব হামলায় গাজাবাসীর মধ্যেও নিরাপত্তাহীনতা আরও বেড়েছে। আকাশে ড্রোনের অবিরাম শব্দ নতুন হামলার আশঙ্কা তৈরি করছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে উত্তর গাজায় তাদের অভিযানে এক রিজার্ভ কর্মকর্তা আহত হওয়ার পরপরই হামলা জোরদার করা হয়। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে প্রাণ গেছে অন্তত 71,803 জনের। মানবাধিকার সংগঠন ও জাতিসংঘ এই হামলাকে গণহত্যা হিসেবে উল্লেখ করেছে, যা বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে বিচারাধীন। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে জায়গা দেওয়া হয়েছে। ওই সময় থেকে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল পাকিস্তান। এরপর সর্বশেষ সিদ্ধান্তে দেশটি জানায় তারা ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে না। শুরুতে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের কোনো আনুষ্ঠানিক কারণ জানায়নি পাকিস্তান। তবে গতকাল বুধবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, বাংলাদেশকে বাদ দেওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। শেহবাজ বলেন, আমরা টি-20 বিশ্বকাপ নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছি যে আমরা ভারতের বিরুদ্ধে খেলব না, কারণ খেলার মাঠে কোনো রাজনীতি হওয়া উচিত নয়। ভারতের বিরুদ্ধে আগামী 15 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে পাকিস্তানের খেলার কথা ছিল, কিন্তু দেশটি ইতোমধ্যে এই ম্যাচ না খেলার কথা জানিয়েছে।
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এ ব্যাপারে পাকিস্তানকে সতর্কতা দিয়েছে। তারা বলেছে, যদি ভারতের বিরুদ্ধে পাকিস্তান না খেলে তাহলে তাদের পরবর্তীতে শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে পড়তে হবে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। কারাবাও কাপের সেমিফাইনালে দাপুটে পারফরম্যান্সে নিউক্যাসল ইউনাইটেডকে বিদায় করে ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে দ্বিতীয় লেগে 3-1 গোলের জয় পায় পেপ গার্দিওলার দল। 2 লেগ মিলিয়ে 5-1 ব্যবধানে নিশ্চিত হয় ফাইনালের টিকিট, যেখানে তাদের প্রতিপক্ষ আর্সেনাল। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক সিটি প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। প্রথম 30 মিনিটে জোড়া গোল করেন ওমর মারমুশ। 7ম মিনিটে ভাগ্যের সহায়তায় পাওয়া গোলেই সিটির লিড শুরু। এরপর নিউক্যাসল কিছুটা চাপে পড়লেও জো উইলক ও অ্যান্থনি গর্ডনের সুযোগ নষ্ট হওয়ায় ফিরতে পারেনি তারা। মারমুশ দ্বিতীয় গোলটি করেন কিয়েরান ট্রিপিয়ারের ভুল ক্লিয়ারেন্স থেকে হেঁটে। এরপর মাঝ মাঠ থেকে উঠে এসে আক্রমণ সাজিয়ে তৃতীয় গোলটি করেন তিজানি রেইন্ডার্স। বিরতির আগে চোট পেয়ে মাঠ ছাড়েন অ্যান্থনি গর্ডন, যা নিউক্যাসলের জন্য বড় ধাক্কা। দ্বিতীয়ার্ধে 62তম মিনিটে অ্যান্থনি এলাঙ্গা একটি গোল শোধ দিলেও ম্যাচের ফল আর বদলায়নি। শেষ দিকে হালান্ডের কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হলে 3-1 জয় নিয়ে ফাইনালে ওঠে সিটি। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আজকের মধ্যে না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের ভোট, জানিয়েছে নির্বাচন কমিশন। ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব চায় ইসি। ডিজিটাল প্রচারের সব তথ্য বাই রিটার্নিং অফিসারের কাছে দাখিলের নির্দেশ। 7 ফেব্রুয়ারি হেলিকপ্টারে উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান। 3 জেলায় নির্বাচনী জনসভা। গাজায় যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি হামলায় রক্ত ঝরা দিন। একদিনের নিহত অন্তত 23 শিশু ও ত্রাণকর্মীও প্রাণ হারালো। এবং ম্যানচেস্টার সিটির দাপট, নিউক্যাসলকে হারিয়ে কারাবাও কাপ ফাইনালে পেপের শিষ্যরা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।